বিএনপির যে স্লোগান ছিল সবার আগে দেশ, এই স্লোগান দেখে জনগণ এখন বলছে আসলে সবার আগে দেশ এটি তাদের একটি স্লোগান মাত্র, এটি তাদের মনের কথা নয়, বরং এই স্লোগান হয়ে গেছে এখন সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা। আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ সাইদি। জনাব মাসুদ সাইদি, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি শুরুতেই শুকরিয়া আদায় করছি আমার মহান রবের, যিনি আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে আমার পিরোজপুরের সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রতি বছরই দেশের বাজেটের আকার বাড়ছে, কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থ বছরই শতভাগ বাজেট বাস্তবায়নের করতে আমরা দেখিনি। পরিসংখ্যান বলছে বাজেটের আকার ধারাবাহিকভাবে জ্যামিতিক হারে বাড়লেও বাজেটের বাস্তবায়ন হার উল্টো পথেই হাঁটছে। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার নেমে আসে 67.85%, যা 1976-77 সালের পর এটাই সর্বনিম্ন। আবার 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে হার দাঁড়িয়েছে 41.41%। এ ধারাবাহিক ঘাটতি বাজেট ব্যবস্থাপনার গভীর কাঠামোগত দুর্বলতার দিকে ইঙ্গিত করছে। মাননীয় স্পিকার, বিশ্বগুলোর মতে অবাস্তব অতিরিক্ত উচ্চবিলাসী রাজস্ব লক্ষ্য, কর, জিডিপি অনুতাপের দীর্ঘদিনের নিম্ন অবস্থান, ক্রমবর্ধমান ঋণ ও সুদের চাপ নীতি প্রণয়নের অতিকেন্দ্রীকরণ, দক্ষ জনবলের ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং প্রশাসনিক দুর্বলতা সব মিলিয়ে এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট একটি উচ্চাভিলাষী বাজেট। এ বাজেট বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ একটি বাজেট। এই বাজেট বাস্তবায়নের প্রধান সমস্যা হলো অবাস্তব রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, বিশাল ঘাটতি পূরণে ব্যাংক ঋণ নির্ভরতা এবং চলমান উচ্চ মূল্যস্ফীতি। এছাড়াও দুর্বল আর্থিক কাঠামো, ব্যাংক খাতের মূলধন সংকট ও দক্ষ প্রশাসনিক সক্ষমতার অভাবে বাজেট বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, কিন্তু 2 মন্ত্রণালয়ের 3 বিভাগের বরাদ্দ অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে 46,738 কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগে 57,302 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ দেখানো হয়েছে 18,457 কোটি টাকা। এসব বরাদ্দ মিলে দাঁড়ায় মাননীয় স্পিকার 1,22,495 কোটি টাকা, অথচ বরাদ্দ দেখানো হয়েছে 1,36,606 কোটি টাকা। তাহলে মাননীয় স্পিকার, বরাদ্দের এই 14,000 কোটি টাকার হিসাব কোথায়? এই টাকা কোথায় খরচ হবে সেই বিষয়টি এখানে দেখানো হয়নি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বললেও আমরা দেখতে পাই মাঠ পর্যায়ে বিএনপির অনেক কাজই জুলাই স্পিরিটের সঙ্গে মেলে না। মাননীয় স্পিকার, এখানে জমি দখল, অফিস দখল, বেপরোয়া চাঁদাবাজি চলছে। জুলাই স্পিরিটের বিরুদ্ধে বিএনপি যা করছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ইতিমধ্যে তারা 56টি উপজেলায় জেলা পরিষদের প্রশাসকের নামে অগণতান্ত্রিকভাবে নির্বাচনে পরাজিত কিছু ব্যক্তিদেরকে তারা দায়িত্ব দিয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, গত 11 জুন সরকার দেশের 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক বিএনপি দলীয় কিছু নেতাকর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে জুলাই স্পিরিটের যে মূল চেতনা ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের, সেই চেতনা কোথায়? মাননীয় স্পিকার, বিএনপি শুধুমাত্র জুলাই স্পিরিটের সঙ্গেই চেতনা বিরোধী কাজ করছে না, বরং তাদের ঘোষিত 31 দফার বিরুদ্ধেও তার অবস্থান নিয়েছে। মাননীয় স্পিকার, বিএনপির যে স্লোগান ছিল সবার আগে দেশ, এই স্লোগান দেখে জনগণ এখন বলছে আসলে সবার আগে দেশ এটি তাদের একটি স্লোগান মাত্র, এটি তাদের মনের কথা নয়, বরং এই স্লোগান হয়ে গেছে এখন সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে সরকার দলীয় সংসদ সদস্যগণ যেভাবে বাজেট বরাদ্দ পাচ্ছেন, যেভাবে তারা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বরাদ্দ পাচ্ছেন, আমরা যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছে আমাদেরকে সেই বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, বিনিয়োগের শুল্ক ছাড় কিংবা প্রণোদনার ওয়াদা দিলেও বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে না যদি আইন শৃঙ্খলা ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি না হয়। আমরা অতি সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাথে সরকারের যে আচরণ দেখেছি তাতে সুস্পষ্ট বোঝা যায় সরকার ব্যবসা বান্ধব কোনো পরিবেশ সৃষ্টি করতে হয়তো চায় না। একই সাথে তারা একটি হাসপাতালের ব্যাপারে যে আচরণ করেছে মাননীয় স্পিকার, একটি সুষ্ঠু তদন্ত বাইরেই তড়িঘড়ি করে একটি হাসপাতাল লাইসেন্স তারা বাতিল করেছে, যেটা মনে হচ্ছে যে
মাথা ব্যথা হওয়ার কারণে মাথা কেটে দেওয়ার সামিল মাননীয় স্পিকার। এখানে একটি বক্তব্য আমি বলতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে মাননীয় স্পিকার, সেখানে মাননীয় স্পিকার আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন। সেখানে ভাইরাল হয়েছে মাননীয় স্পিকার, সেখানে তিনি বলেছেন কোট আনকোট, তিনি বলছেন আপনাকে হাত জোর কইরা কই কোন রকম ইলেকশনটা পার কইরা দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি একটি শব্দ বলেছেন, তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার। মাননীয় স্পিকার, এটা হয়তো অসংসদীয়, এই জন্য আমি এটা বললাম না। যে 1 মিনিট সময় বাড়ানো হলো। থ্যাংক ইউ মাননীয় 1 স্পিকার। মিনিট, ধন্যবাদ। তাহলে জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই মাননীয় স্পিকার। আমার নির্বাচনের সময় আমার নির্বাচনের ওয়াদার মধ্যে দুটি ওয়াদা খুব প্রথম সারির দিকে ছিল। একটি ছিল পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে আমাদের শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, এবং আরেকটি ছিল পিরোজপুরে রেল লাইন নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের নির্বাচনের এই আমার যে ওয়াদাটি ছিল, যেটি আমি জাতীয় সংসদে আমার ৭১ বিধিতে বক্তব্যে বলেছিলাম, আমার সেই দুটি দাবি পূরণ হয়েছে। পিরোজপুরকে অর্থনৈতিক হিসেবে ঘোষণা করার জন্য একটি পাশ হয়েছে এবং রেল লাইনে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার পিরোজপুরে মাননীয় স্পিকার ৬,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে, যেটি এই সংসদে সকলে জানেন। আমার এই ৬,০০০ কোটি টাকার কারণে বিগত 2 বছরে আমাদের পিরোজপুরে উন্নয়নমূলক কাজ হয়নি। আমাদের পিরোজপুর, নাজিরপুর প্রত্যেকটি এলাকা রাস্তাঘাট বিধ্বস্ত। আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে ধন্যবাদ মাননীয় সদস্য।